গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমি আশা করছি তোমরা সবাই স্যারের সামনে আছো। হরিনাথপুর মডেল হাই স্কুলের আমি একজন শিক্ষক, আমি সুবীর কুমার রায়। আমি তোমাদের আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস অর্থ হচ্ছে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন আমরা দুইভাবে করতে পারি। একটা হলো অর্থের পরিবর্তন করে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। তবে আমাদের সিলেবাসে, ইংরেজি সেকেন্ড পেপার সিলেবাসে আছে শুধু ট্রান্সফরমেশন, অর্থাৎ আমি এখানে লিখেছি, দেখো, অর্থের পরিবর্তন না করিয়া বাক্য পরিবর্তনকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন হি ইজ গুড, সে ভালো, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা হবে হি ইজ নট ব্যাড, তার মানে সে খারাপ না। অর্থ কিন্তু প্রথম বাক্যের অর্থ আর দ্বিতীয় বাক্যের অর্থ কিন্তু সেম থাকলো, একই থাকলো। যাই হোক, ইতিপূর্বে তোমাদেরকে আমি সেন্টেন্স সম্বন্ধে একটু ধারণা দিয়েছিলাম। সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্স তিন প্রকার। এক নম্বর হচ্ছে সিম্পল, দুই নম্বর কমপ্লেক্স, তিন নম্বর কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। বুঝতে পারলাম? এম আই ক্লিয়ার? তাহলে আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব সিম্পল থেকে কমপ্লেক্স। আমরা কি করব? সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্স কয় প্রকার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার? তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি এটা মুছে দিচ্ছি। আমরা তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করব, অর্থ কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্ন করতে পারো। প্রশ্নের উত্তর হচ্ছে সিম্পল সেন্টেন্স। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আমি খুব সংক্ষেপে বলবো, বিস্তারিত তো এর আগে আলোচনা করেছি। আমি সংক্ষেপে বলবো, অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ওয়ান সাবজেক্ট থাকবে। সাবজেক্ট অনলি ওয়ান, অনলি ওয়ান ফিনিট ভার্ব, ফিনিট, FINIT, FINIT, ফিনিট, ফিনিট ভার্ব, অনলি ওয়ান ক্লজ। তাহলে কি থাকবে? যে বাক্যে একটি সাবজেক্ট, একটি মাত্র ভার্ব, একটি মাত্র ক্লজ থাকবে, সেটি হলো সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, আই নো অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা দেখো, এখানে আইটা হলো সাবজেক্ট, নোটা হলো ভার্ব, ফিনিট ভার্ব, আর হলো এটা হলো বাক্য অংশ, অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেটা থাকে যে বাক্যে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। হোয়াট ইজ ক্লোজ? প্লিজ ক্লোজ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্সের অংশ হচ্ছে ক্লোজ। ক্লোজের কি থাকতে পারে? সাবজেক্ট, প্রেডিকেট থাকতে পারে। ক্লোজের সাবজেক্ট, প্রেডিকেট থাকতে পারে। অর্থাৎ ক্লোজ হলো একটি অংশ, বাক্যের একটি অংশকে আমরা ক্লোজ বলবো। তাহলে এই পুরোটাই বাক্য, একটি অংশই তো আছে। আমরা ক্লোজকে যখন কমপ্লেক্স করব তখন দুটি ক্লোজ করব আমরা, অর্থাৎ দুটি পার্ট আনবো, দুটি বাক্য অংশ আনবো। একটা প্রিন্সিপাল ক্লোজ আনবো, প্রধান বাক্য অংশ হবে, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ।
একটা হলো মানে অধীন বাক্য অংশ হবে, লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ওয়ান ফিনিট ভার্ব, অনলি ওয়ান ক্লজ থাকলে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হলো সাবজেক্ট, সংক্ষেপে যদি বলি সাবজেক্ট থাকবে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, দুটি সাবজেক্ট দুটি ভার্ব যদি থাকে এটা সংক্ষেপে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। লক্ষ্য করো, I know an honest man, I know a man who is honest. তাহলে আই নো এ ম্যান, আমি একজন মানুষকে চিনি যে হয় অনেস্ট, তার মানে আই নো অ্যান অনেস্ট ম্যান, অর্থ কিন্তু একই থাকলো। এখন প্রশ্ন তোমরা করতে পারো যে কমপ্লেক্স সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে আমাদের কনজাংশন কি কি আসতে পারে, সেগুলো তোমরা লিখে নিতে পারো, এবং ওই কনজাংশন না থাকলে, না বসালে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে না। লক্ষ্য করো, ইফ আসতে পারে, ইফ, অ্যাজ, দো, অলদো, who is, what, why, because, so that, তারপর হলো where, when, how, etc. আরও আছে অনেক। মোটামুটি এইগুলো কিন্তু কমপ্লেক্সের সময় কমপ্লেক্স করতে লাগবে, বুঝতে পারলাম? স্যার, এখানে দেখা যাচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন বাক্যে প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, হুইচ, হোয়াট, হোয়াই, হু, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে আমরা বাক্যের মাঝে যদি ব্যবহার হয় সেটা কনজাংশন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, কিন্তু এখানে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাব তখন ওটা ওয়ার্ডগুলি কি হবে? রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে, যেখানে যেটা পড়বে প্রোনাউন হয়ে যাবে, আর কনজাংশন হবে, কনজাংশন হবে। কিন্তু এখানে কি তাহলে যেটাই কনজাংশন সেটাই আবার হ্যাঁ রিলেটিভ প্রোনাউন হচ্ছে, সেম হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা আসি, তাহলে এই হলো আমাদের মোটামুটি এই পয়েন্টগুলো আমাদের আনতে হবে, মাস্ট। সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে এগুলো আমাদের আসবে। এখানে আমরা দুটা পয়েন্ট শিখব। এখানে আছে একটা হু, একটা শব্দ আছে হু, আর একটা হলো হুইস। হুটা হলো ব্যক্তি, ব্যক্তির পরে বা ব্যক্তির পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে। আর হুইস হলো বস্তু, বস্তু বা প্রাণী পরিবর্তে বসবে। কোটা বসবে ব্যক্তির পরিবর্তে, হুইসটা বসবে বস্তু বা প্রাণীর পরিবর্তে। এটা মনে রাখতে হবে। আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স প্রথম নিয়ম করব। প্রথম নিয়ম হলো 1 নম্বর নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকিলে। নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট যদি থাকে কোনো বাক্যে, প্রথমে বাক্য সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে আমাদের নিয়ম হলো ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু বা হুইস প্লাস
বাকি অংশ বসবে। যেমন ধরো ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কি বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে কোনো বাক্যে, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে কি আনবো আমরা, আগে ইট ইজ, সাবজেক্ট কোনটা, ইট ইজ এর পরে সাবজেক্ট ইউ, তারপরে বসবে কি হু বা হুইস, ইউটাকে ব্যক্তি বোঝাবো তাহলে আমরা হু বসবো। আচ্ছা ইট ইজ ইউ হু, বাকি তারপরে বসবে কি বাক্যাংশ, তাহলে বাক্যাংশ এর পরে বাক্যাংশ কোনটুক, হ্যাভ ডান দি ওয়ার্ক, তাহলে হ্যাভ ডান দি ওয়ার্ক। এমনটাই করবো না, এটা তোমাদের একটা জিনিস লক্ষ্য করো, এটা তোমরা ভুল করো, আমি কয়েকবার দিয়েছি ক্লাসেও, দেখো আই অ্যাম ইউর টিচার, এটাকে আমরা কমপ্লেক্স করলে কি আসবে, ইট ইজ আই হু কি হবে, ইজ ইউর টিচার হবে না অ্যাম ইউর টিচার হবে, অ্যাম হবে, কারণ যে অ্যাম আছে তো, এবং আয়ের ফলে তো অ্যামই বসে, ইজ তো বসে না, তাহলে বাকি অংশ, তাহলে অ্যাম ইউর টিচার। ক্লিয়ার হলো কিনা দেখো, লক্ষ্য করো তোমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে ওই বাক্যকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা অবশ্যই প্রথমে কি আনবো, ইট ইজ। যেমন ধরো তুমি কাজটি করেছো, ইংলিশ কি, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, তুমি কাজটি করেছো, এটার ইংলিশ কি হবে, এই যে এটা হবে ইট ইজ ইউ, তুমি জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, তুমি রস্যই আছে সাবজেক্টের পরে না, তুমি রস্যই, এই রস্যের জন্য ইট ইজ আনা হলো। ক্লিয়ার হলো? অনেকে, এক ছাত্রকে আমি জিজ্ঞেস করছিলাম, সেটা হলো অনেকদিন আগে, সে ছাত্র এখন লন্ডনে থাকে, নাম বলা যাবে না, যাই হোক, তা আমি বলছিলাম বলো তো তুমি কাজটি করেছো, ইংলিশ কি, ও যথারীতি বললো স্যার ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক। যখন আমি ধরলাম তুমি কাজটি করেছো, তখন ও একটু থমকে গেল, থমকে যাওয়ার পরে বলতেছে স্যার তুমি কাজটি করেছো না স্যার, আমি জি স্যার, এটা হবে ইংলিশ এরকম, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, মানে বডি ল্যাঙ্গুয়েজ, বডিটাকে এইভাবে উঠায় দিল, নো ইট ইজ ইউ, মানে তুমি। ক্লিয়ার? কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে যদি অবজেক্ট থাকে, এটাকে আমরা সিম্বল থেকে কমপ্লেক্স করতে গেলে নিয়মটা আসবে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হু বা হুইস প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা সবার শেষে চলে যাবে। কোনো বাক্যে যদি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অবজেক্ট থাকে, তাহলে এটাকে আমরা সিম্পল করতে গেলে, কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হু বা হুইস প্লাস একটু ভুল হয়ে গেছে, হুইস প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার আমাদের মানে হচ্ছে যে দুটি সাবজেক্ট হতে হবে আর দুটি ভার্ব হতে হবে, না হলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না। দেখো প্রশ্ন, আই হ্যাভ এ রেড কাউ, আমার একটি লাল গরু আছে, আইটা সাবজেক্ট, হ্যাভটা হলো ভার্ব, রেডটা হলো অ্যাডজেক্টিভ, আর কাউটা হলো অবজেক্ট। এটাকে আমরা কি করব, কমপ্লেক্স করব। লক্ষ্য করো, তাহলে কি আনবো আমরা, সাবজেক্ট আই, ভার্ব হ্যাভ, আই হ্যাভ, তারপর আনবো এ অ্যাডজেক্টিভ, অবজেক্ট এ কাউ,
তাহলে আই হ্যাভ এ কাউ, তারপর বসবে কি হু বা হুইস, এখানে কি বসবে হুইস, কারণ এটা প্রাণী। তাহলে হুইস ইজ রেড, হুইস ইজ রেড। তাহলে আমাদের দেখো, আমার একটি গরু আছে যা হয় লাল, তার মানে আমার একটি লাল গরু আছে। দুটো সাবজেক্ট হলো, দুটো ভার্ব, একটা ভার্ব সাবজেক্ট, একটা ভার্ব, কমপ্লেক্স হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে এই ইজটা কোথা থেকে আসলো, এখানে ইজ কেন দেবো? এই জন্যে দেবো, এই অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই অংশে আমি যার আসবে, আর এই অংশ যদি পাস্ট টেন্স থাকে তাই এই অংশে পাস্ট ফর্মের সাহায্যের ভার্ব আসবে, ওয়াজ আসবে। ঠিক আছে? তাহলে আমার নিয়মটা কি, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অবজেক্ট থাকলে আমার নিয়ম হলো কি, এই নিয়মটা কি, নিয়মটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টটা চলে আসবে আগে, তারপরে হু বা হুইস, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম? দুটো নিয়ম হলো। আমরা আরেকটা নিয়ম তোমাদের শেখাবো। অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে, প্রথমে অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য যদি শুরু হয়, প্রথমে আমরা যদি অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শুরু করি তাহলে আমাদের নিয়মটা কি আসবে? নিয়মটা আসবে সাবজেক্ট প্লাস হু বা হুইস প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, বাকি অংশ বলবে। প্রথমে যদি অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শুরু হয়, তারপরে সাবজেক্ট বসে, তারপর যদি ভার্ব থাকে তবে অবজেক্ট, অবজেক্ট শেষে থাকে, তাহলে আমাদের নিয়ম হলো কি, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হু বা হুইস বসবে, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইস, তারপরে ভার্ব বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে বাকি অংশ। লক্ষ্য করো, এ লেজি বয় cannot shine in life. A lazy boy, a lazy টা adjective, boyটা subject, cannot shine verb, in life object। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি আসবে? প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? বয়, তার মানে এ বয়, এ বয়, তারপরে হু বা হুইস, বয়ের পরে হু, তারপরে ভার্ব, না ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ পরে বাকি অংশ। আবার কথা বুঝছো? প্রথমে সাবজেক্ট এ বয়, হু, ইজটা ভার্ব, সাহায্যকারী ভার্ব, ইজ লেজি, কেমন বালক? যে বালক লেজি, এ বয় হু ইজ লেজি, যে বালক লেজি, তারপরে বাকি অংশ ক্যান নট শাইন ইন লাইফ। এম আই ক্লিয়ার? আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? অবশ্যই অবশ্যই। তাহলে এই নিয়মটা কি, অ্যাডজেক্টিভ দ্বারা যদি বাক্য শুরু হয়, প্রথমে যদি অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শুরু হয় এবং সেই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে হয় তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হু বা হুইস, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখো, polluted air is harmful. Polluted air is harmful. Polluted adjective, এয়ারটা হলো বাতাস, বায়ু, এখানে সাবজেক্ট এটা। তাহলে আমরা কি আনবো এটা? হ্যাঁ, তুমি বলো দেখি কি আসবে এটা। তাহলে প্রথমে আসবে, হ্যাঁ, এটা তো অ্যাডজেক্টিভ দ্বারা বাক্য শুরু আছে,
তাহলে আমরা এয়ারটা হলো সাবজেক্ট, এয়ারটা নিয়ে আসলাম, এয়ার। এয়ারের পরে কি বসবে? হু বা হুইস। হুইস, এয়ারটা তো বাতাস, এটা বস্তু। হুইস, তারপরে ইজ পলিউটেড, তারপরে বাকি অংশ ইজ হার্মফুল। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, নিয়মটাই ফলো করলেই হয়ে যাবে। এগুলো থাকবে তো, পরীক্ষা এগুলো থাকে। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম? আমরা 3টে নিয়ম শিখলাম সিম্পল থেকে কমপ্লেক্স করার। আচ্ছা, আর একটা, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য শুরু হলে, প্রথমে ভার্ব বাই, তারপরে ভার্বের শেষে আইএনজি দ্বারা বাক্য শুরু হলে নিয়মটা হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ বসবে, অর্থাৎ বাকি অংশ বসবে। যেমন ধরো, বাই রিডিং ইউ ক্যান পাস। বাই রিডিং ইউ ক্যান, এটা সিম্পল সেন্টেন্স, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট ভার্ব, এটা তো ভার্ব না। বাই প্লাস জিরান্ড, এটা ভার্বের সাহায্যে জিরান্ড, এটা নাউন। তাহলে মানেটা কি? বাই রিডিং মানে হলো পড়াশোনা করে তুমি পাস করতে পারো। তাহলে এই ধরনের বাক্য যদি থাকে, বাই দ্বারা বাক্য প্রথমে শুরু হয়, তাহলে আমাদের কি আসবে? ইফ। সাবজেক্ট হলো ইউ। রিড, রিডিংয়ের আইএনজি উঠে যাবে, রিড হবে, রিড কমা বাংলা ইউ ক্যান পাস। বুঝতে পারলেন? বাই ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য যদি শুরু হয়, তাহলে আমাদের কি আনতে হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ বা বাকি অংশ। কি দ্বারা আরম্ভ হলে? বাই। তোমরা বুঝতে পারছো তো? তোমরা একটা খাতায় লিখে নিও, বুঝতে পারলে? তোমরা এগুলো খাতায় লিখে নিলে নিয়মটা লেখা থাকবে, তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা, আমরা আর একটা নিয়ম শেখাই। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য শুরু হলে, আগেরটা কি করলাম? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর এখন করবো হলো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য শুরু হলে আসবে আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ। আনলেস প্লাস ভার্ব, আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ। প্রশ্ন দেখো, উইদাউট স্টাডিং ইউ ক্যান নট পাস। তাহলে এটা কি হবে? উইদাউট স্টাডিং ইউ ক্যান নট পাস। তাহলে প্রথমে আসবে কি? আনলেস। তাহলে আনলেস সাবজেক্ট হলো সাবজেক্ট ইউ, স্টাডিং আছে, স্টাডি হয়ে যাবে মূল ভার্ব, কমা তারপরে যা আছে তাই। এটা আনলেস ছাড়াও আর একটা নিয়ম আছে, তোমরা সেটাও লিখে দিতে পারো। ইফ প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ, এটাও লিখে নিতে পারো। ইফ প্লাস ডু নট বা ডাজ নট প্লাস, সরি আচ্ছা সাবজেক্ট ভুল হয়ে গেছে,
সমস্যা নেই স্যার। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব প্লাস ইফের পরে সাবজেক্ট। তাহলে এটা করলে কি হবে? If you do not study, ইফ ইউ ডু নট স্টাডি হ্যাঁ, তারপর ইউ ক্যান নট। এটা দিয়েও আসতে পারে। হয়তো এটা আসলো, আমাদের কমপ্লেক্স করো, সিম্পল করো, এটা দিল উল্টা হয়ে যাবে। ওই এখানে যেটা লেখা হ্যাঁ। আছে রাশিতে, হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস। তোমরা মোটামুটি কিছুটা ধারণা আমার মনে হয় ভালো ধরনের পাইছো। আমি আবার তোমাদের একটু সামারাইজ করতে চাচ্ছি। প্রথম নিয়মটা বলেছি কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে প্রথমে ইট ইজ আসবে। ইট ইজ প্লাস হু, সাবজেক্ট প্লাস হু বা হুইজ প্লাস বাকি অংশ। এই একটা নিয়ম শিখেছি। 2 নম্বর নিয়ম শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট থাকলে নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হু বা হুইজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভটা আমাদের শেষে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, 3 নম্বর নিয়ম শিখেছি কি, 3 নম্বর নিয়মটা আমরা শিখেছি হলো তোমার বাই থাকলে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য শুরু হলে প্রথমে উঠবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ। উইদাউট দ্বারা বাক্য শুরু হলে সেখানে বসবে আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় অংশ। ক্লিয়ার? তাহলে আমরা আজকে আশা করি তোমরা সিম্পল থেকে কমপ্লেক্সের আমরা এই যে 4-5টা নিয়ম শিখলাম, আশা করি তোমরা নোট করে নিছ এবং এটা তোমরা খাতা অবশ্যই লিখছ এবং এটা তোমরা দেখো। আমার মনে হয় এতে তোমাদের উপকার হবে। এবং যারা অনলাইনে এখনও যোগ দাও নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমার আশেপাশে যারা বন্ধু-বান্ধব আছে তাদেরকেও, যাদের নাই মোবাইল নাই, বরং তোমাদের বাড়িতে এসে বা তোমার সাথে যোগাযোগ করে তোমার মোবাইল থেকে তারা দেখতে পারবে এবং শিখতে পারবে। ধন্যবাদ।